আমার এখানে অনেক প্রবলেম করতেছে। আমি হচ্ছে ডাটাতে আছি তো, দুইটা মোবাইলে নাই আর। আমাকে জানাই দিন যদি আমি ইনকেস ডিসকানেক্টেড হই। আচ্ছা শুরু করি। আজকে হচ্ছে বিন্যাসের থার্ড ক্লাস। আজকে ক্লাসে বিন্যাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রাইমারিলি যা যা পড়াইছি এই জিনিসগুলো জানলেই মোটামুটি তোমাদের বিন্যাস জিনিসটা কভার হয়ে যাবে। এবং আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে এর বাইরে আর পড়ার দরকার নাই। আমি হয়তো বিভিন্ন ভিন্ন বিভিন্ন ধরনের শব্দ দিয়ে হয়তো তোমাদেরকে বিন্যাস গুলো দেখাইনি। একটা শব্দ দিয়ে সবগুলো দেখাইছি, এগুলো ডিফারেন্ট ওয়ার্ড দিয়েও আসতে পারে, বাট একই কনসেপ্ট দিয়ে তাহলে করতে হবে। যেহেতু চ্যাপ্টারটা তোমাদের বোর্ড পরীক্ষার মধ্যে আপাতত নাই, অ্যাডমিশনেও থাকতে পারে, থাকার সম্ভাবনা বেশি, তাই করানো। তো তোমরা আপাতত এখানেই বই করতে চাইলে এটা তোমাদের জন্য অপশনাল, বাট না করলেও চলবে। আগে দেখো এটা সিলেবাসের মধ্যে কিভাবে ইনক্লুডেড হয়, পরবর্তীতে অ্যাডমিশনে কিভাবে করে। তো ইনক্লুড করলে তখন হয়তো বা নিচ থেকে পড়ে দেবে। আমাদের দুইটা টপিক বাকি আছে বিন্যাস থেকে। তো প্রথম টপিক দিয়ে শুরু করি। প্রথমটা হচ্ছে তোমাদের চক্র বিন্যাস। এটা ইন্টারেস্টিং একটা টপিক। এটা বুঝলে আর একটা টপিক বুঝতে শেষ। চলো চক্র বিন্যাসটা বুঝে যাবো। ধরো আমি ধরো এখানে পাঁচজন লোকের কথা আমি চিন্তা করি। ঠিক আছে, এখানে ধরো পাঁচজন লোকের কথা চিন্তা করতেছি। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা সি, একটা ডি। এদেরকে আমি চক্রাকারে ধরো আমি এখানে রাখলাম। এই লোকদেরকে চক্রাকারে বসাইলাম। ঠিক আছে, তাহলে এখন কথা কথা যে এদেরকে বিন্যাস করতে চাচ্ছ তুমি। তো তুমি প্রথমে যেটা করলা, তুমি মনে করো এখানে বি এর জায়গায় এ কে নিয়ে আসলা, তারপরে হচ্ছে এর এভাবে করলাম। তারপরে তুমি জাস্ট কি করলা, এ কে বি এর জায়গায় নিয়ে আসলা, বি কে সি এর জায়গায় নিয়ে আসলা, সি কে ডি এর জায়গায় নিয়ে আসলা, ডি কে ই এর জায়গায় নিয়ে আসলা, ই কে এ এর জায়গায় নিয়ে আসলা। এভাবে করে তুমি একটা বিন্যাস করার চেষ্টা করছো। এটা হচ্ছে তোমার একটা। হ্যাঁ, এখন আমি যেটা বলবো এটা হচ্ছে কোনো বিন্যাস হয় নাই, নতুন কোনো বিন্যাস হয়নি। নতুন কোনো বিন্যাস কিন্তু এটা হয়নি। কেন হয়নি? কারণ দেখো, আমরা যখন চক্রাকারে বিন্যাস করবো তখন সেটা কিন্তু নর্মাল বিন্যাসের মতো না। চক্রাকারে বিন্যাসের ক্ষেত্রে তোমাদের আমাদের বিন্যাসটা হয়েছে কিনা সেটা বুঝতে হবে যে আপেক্ষিক অবস্থান থেকে বুঝতে হবে। যেমন একটা জিনিস চিন্তা করো, যে প্রথমে আমার এ যে পার্সনটার নাম হচ্ছে এ, তার ডান দিকে আছে হচ্ছে বি, তার বাম দিকে ছিল হচ্ছে ই। তারপরে যখন তুমি যেটাকে বিন্যাস বলতেছো সেটার ক্ষেত্রে যদি তুমি দেখো এ পার্সনটার বাম দিকে আছে হচ্ছে বি, ডান দিকে আছে হচ্ছে ই। তার মানে তাদের আপেক্ষিক অবস্থানে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। এই জন্য আমি বলতেছি যে চক্রাকারে যখন তুমি বিন্যাস করবা তখন এই টাইপের বিন্যাস গুলাকে কিন্তু তুমি তোমার অ্যান্সারের মধ্যে আনতে পারবা না, যে আপেক্ষিক অবস্থান চেঞ্জ হয় না। যদিও তোমার এটাকে তুমি একটু রোটেট করছো, বাট রোটেট করার কারণে তার মধ্যে মানে আদৌ কোনো বিন্যাস তুমি তৈরি করতে পারবে না, কারণ এর আগে পিছে যা ছিল সেই একই রকম আছে, বি এর আগে পিছে যে পার্সন গুলো ছিল সেগুলো কিন্তু আগের মতোই আছে। এটাকে কিন্তু আমরা নতুন কোনো বিন্যাস বলবো না। তো চক্রাকারে বিন্যাস তাহলে আমরা কিভাবে করব? এটাকে যদি বিন্যাস না বলি তাহলে চক্রাকারে বিন্যাস করার জন্য আমাকে যেটা করতে হবে, যে কোনো একজনকে ফিক্স করতে হবে। দ্য মাস্ট তুমি এ কে ফিক্স করে দাও। এ কে যদি তুমি ফিক্স করো, কারণ তুমি একটা চিন্তা করো, তুমি আসলে চক্রাকারে যেহেতু বিন্যাস করছো, সবাই চক্রকারে আছে, তো যে কোনো একজনের সাপেক্ষে কিন্তু তোমার বাকিদের অবস্থানকে তোমার নির্ধারণ করতে হবে। যদি সবাইকে যদি একই রোটেশনে রোটেট করাও, আলটিমেটলি কারোরই কিন্তু আপেক্ষিক অবস্থান চেঞ্জ হবে না। তো তোমাকে বিন্যাসটা করার জন্য যে কোনো একজনকে ফিক্স করতে হবে। তো আমি প্রথমে এ কে ফিক্স করে দিলাম। এ কে যদি আমি ফিক্স করে দেই, এইবার যদি আমি এ এর সাপেক্ষে বাকি যারা আছে, ধরো ই আছে, ডি আছে, সি আছে, বি আছে, এরা হচ্ছে চারজন। এদের চারজনের মধ্যে যদি আমি সাফল করি, ই এর জায়গায় বি কে আনি, বি এর জায়গায় ডি কে নেই, হ্যাঁ, সি কে যদি এভাবে নেই, তখন কিন্তু তুমি ভিন্ন ভিন্ন বিন্যাস পাবা। তখন কিন্তু তুমি ঠিকই ভিন্ন ভিন্ন বিন্যাস পাবা। তাহলে মেইন কনসেপ্টটা হচ্ছে এইটা, চক্রাকারে বিন্যাসের কথা যখন আসবে
তখন মনে করো তোমার এন সংখ্যক জিনিস চক্রাকারে আছে, এন সংখ্যক জিনিস চক্রাকারে আছে, তাদের বিন্যাসটা সিম্পলি হয়ে যাবে যে এন সংখ্যক জিনিস থেকে এন সংখ্যক জিনিস যখন আমি নিতাম তখন তাদের বিন্যাস কিন্তু হইতো এন ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু আমাদের একটা ফর্মুলা ছিল, এন সংখ্যক জিনিস থেকে এন সংখ্যক জিনিস যদি নিতাম যেখানে কোনো রিপিটেশন কমন কিছু নাই, কমন থাকলে আমরা আবার কমন জিনিসটা দিয়ে ভাগ দিতাম, আর ফ্যাক্টোরিয়াল যদি আর সংখ্যক জিনিস যদি কমন থাকতো তাহলে আর সংখ্যক কমন জিনিস দিয়ে আমরা ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতাম। আর যদি কমন না থাকে তখন কিন্তু ফর্মুলাটা হয়তো এন সংখ্যক জিনিস থেকে এন সংখ্যক জিনিসকে যদি তুমি বিন্যাস করতে চাও এন ফ্যাক্টোরিয়াল। এইখানে আমরা এন সংখ্যক জিনিস নিয়ে যখন বিন্যাস করতে যাব তখন কিন্তু ফর্মুলাটা হয়ে যাবে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তুমি মনে করো 5 জন মানুষকে যখন আমি নিছি তখন একজনকে কিন্তু আমার ফিক্স করতে হবে, একজনকে ফিক্স করে বাকি 5 জনের মধ্যে আমি বিন্যাসটা করব। তো এই জন্য চক্র বিন্যাসের ক্ষেত্রে তুমি যদি এন সংখ্যক এলিমেন্ট নাও যাদেরকে চক্র আকারে তুমি রাখতেছো তাদের বিন্যাসের রেজাল্ট কত হবে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে গিয়ে ফর্মুলা। ওকে, তাহলে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস, তাহলে আমি ফর্মুলাটা লিখে দিই, লিখে ফেলো। এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসকে চক্রাকারে সাজানোর উপায় কত, এন সংখ্যক ভিন্ন ভিন্ন, ভাইয়া একটু উপরে নেবেন। অবশ্যই। ঠিক আছে ভাইয়া। তাহলে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসকে চক্রাকারে সাজানোর উপায় হচ্ছে তোমার এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হবে। এটা হচ্ছে তোমার ফর্মুলা। এই জিনিসটা মাথায় রাখবে চক্রবিন্যাসের ক্ষেত্রে। তো চক্রবিন্যাস থেকে অ্যাডমিশন ইউজুয়ালি প্রশ্ন আসে, মানে বোর্ড পরীক্ষা একটু কম প্রশ্ন আসে, তো অ্যাডমিশনের জন্য পড়াই ভালো। তো এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। চক্রবিন্যাসের মধ্যে আরেকটা ঝামেলা আছে, কিছু টাইপের প্রবলেম আছে যেগুলো আমাদের তোমরা একটু ঝামেলা করবে। তো চলো এবার ওই টাইপটাতে যাই। তো এটা হচ্ছে জাস্ট ফর্মুলাটা বুঝলাম, আমি ফর্মুলা প্রবলেমটা একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? তো আগে ঝামেলাতে যাই, চক্রবিন্যাসের ক্ষেত্রে কখন ফর্মুলাটা একটু চেঞ্জ করতে হবে তোমার। ধরো আমি একটা কাজ করলাম, একটা মুক্তা বানানোর চেষ্টা করি। ধরো এখানে কয়টা মুক্তা আছে, একটা দুইটা তিনটা চারটা, 1 2 3 4 5 6, 6টা মুক্তা, ঠিক আছে? এই 6টা মুক্তা দিয়ে আমি ধরো একটা মালা বানানোর চেষ্টা করবো। আচ্ছা, এখন আমি এদের কালার গুলো বলতেছি, এদের কালার গুলো ডিফারেন্ট, সবার কালার একরকম না। একটা ব্লু, একটা গ্রিন, একটা ইয়েলো, রেড। তো এই মুক্তাগুলো দিয়ে আমি হচ্ছে মালা তৈরি করবো। তখন আবার কিভাবে ফর্মুলাটা চেঞ্জ হয় সেটা চলো আমি বোঝার চেষ্টা করি। তো ডিফারেন্ট ডিফারেন্ট 6টা কালার। একটা হচ্ছে ধরো ব্লু, ধরলাম এটাকে কি ধরলাম, ধরো গ্রিন, ইয়েলো, এটা হলো পিঙ্ক, রেড, এটা কি বললাম, ধরো অন্য একটা কালার, একটা কালার। হ্যাঁ, তো এখন তো এদের আমি চাচ্ছি যে কি এই 6টা ভিন্ন রঙের মুক্তা, প্রত্যেকটা রং কিন্তু ভিন্ন একটা থেকে। তাহলে এই 6টা ভিন্ন রঙের মুক্তা দিয়ে আমি হচ্ছে মালা তৈরি করতে চাচ্ছি। কয়টি মালা তৈরি করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে ধর আমার প্রশ্ন, যে আমি এই 6টা ভিন্ন রঙের মুক্তা দিয়ে কয়টি মালা তৈরি করতে পারবো। ধরো এই প্রশ্নটা যদি করি, কয়েকটি মালা তৈরি করা যাবে। তো এই ক্ষেত্রে অ্যান্সারটা বলি, তারপর অ্যান্সারের ব্যাখ্যাটা দেই।
প্রথম কথা হচ্ছে যে কাউকে যদি আমি প্রথমে এই ফর্মুলাটা শিখাই যে চক্র বিন্যাসের ক্ষেত্রে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসকে যদি আমি চক্র আকারে সাজাতে চাই, ফর্মুলা হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল। তাহলে যে কেউ কিন্তু এখানে যেহেতু দেখতে রংগুলো ভিন্ন ভিন্ন রং, তাহলে ভিন্ন ভিন্ন রং দিয়ে যদি সে মালাটা তৈরি করতে চায়, সে বিভিন্ন ভাবে তৈরি করতে পারে। তো 6টা দিয়ে যদি হয় তাহলে সে বলবে যে 6-1 ফ্যাক্টোরিয়াল মানে 5 ফ্যাক্টোরিয়াল হবে অ্যান্সার। এটা হচ্ছে গিয়ে যে আগের ফর্মুলা শিখছে সে পরের এইখানে কিন্তু এই অ্যান্সারটা দিবে, ঠিক আছে? বাট এখানে আসলে প্যারাডক্সটা কোথায়? প্যারাডক্সটা হচ্ছে তুমি যে কোনো একটা মালা যদি তোমার বাসায় থাকে, ওই মালাটাকে তুমি তুলো, তোমার হাতে নাও। হাতে নেওয়ার পরে তুমি জাস্ট ইমাজিন করো যে তোমার মালার মধ্যে এক জায়গা হচ্ছে ব্লু, গ্রিন, ইয়েলো, এভাবে 6টা রং আছে। তুমি তোমার একটা ফ্রেন্ডকে তোমার এই মালার সামনে দাঁড়া করাইলা, ঠিক আছে? তোমার একটা ফ্রেন্ডকে তুমি এই মালার সামনে দাঁড় করাইলা, আরেকটা ফ্রেন্ডকে এই মালার পিছনে দাঁড় করাইলা। ওকে, সামনের যেই তোমার যে ফ্রেন্ডটা আছে সেই ফ্রেন্ডটা মালাটাকে অ্যান্টি ক্লকওয়াইজ, ধরো ক্লকওয়াইজ দেখতেছে, ক্লকওয়াইজ দেখলে সে বিন্যাসটা এভাবে পাইলো যে ব্লু, ব্লু এর পরে গ্রিন, গ্রিন এর পরে ইয়েলো, ইয়েলোর পরে পিঙ্ক, পিঙ্কের পরে রেড, রেড এর পরে অন্য একটা কালার, এইভাবে করে সে দেখলো যে হ্যাঁ মালার বিন্যাসটা হচ্ছে এরকম। ক্লকওয়াইজ যখন আমি যাচ্ছি তখন ব্লু, ব্লু এর পরে গ্রিন, তারপরে ইয়েলো, পিঙ্ক, রেড। সিমিলারলি তোমার এই মালাটাকে তুমি তো ধরে রাখছো, হ্যাঁ, তোমার যে ফ্রেন্ডটা পিছনে আছে সেই ফ্রেন্ডটা যখন এই মালাটাকে দেখতেছে সে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, যদি তুমি চিন্তা করো সামনে থেকে যদি তুমি এরকম দেখো, পিছন থেকে কিন্তু সে অ্যান্টি ক্লকওয়াইজ সেম বিন্যাসটাই কিন্তু সে দেখবে। সে যখন পিছনে দাঁড়ায় থাকবে সে কিন্তু, তুমি দেখছো ক্লকওয়াইজ এই বিন্যাসটা ব্লু, ব্লু এর পরে গ্রিন, গ্রিন এর পরে ইয়েলো, পিঙ্ক, রেড, হ্যাঁ। আবার তোমার যে আরেকটা ফ্রেন্ড যে মালাটা পিছনে দাঁড়ায় আছে সে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু একই বিন্যাস দেখবে, যে ব্লু, ব্লু এর পরে গ্রিন, গ্রিন এর পরে ইয়েলো, পিঙ্ক, রেড, সেম বিন্যাসটা দেখবে। সো এই ধরনের প্রবলেম হইলে তখন যেটা হবে অ্যান্সারটা হয়ে যাবে 6-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2, যেই ধরনের চক্রাকার বিন্যাসের ক্ষেত্রে। সো আমার কনক্লুশনটা হচ্ছে চক্রাকার বিন্যাসের ক্ষেত্রে যদি n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নাও অ্যান্সার হবে n-1 ফ্যাক্টোরিয়াল। চক্রাকার বিন্যাসের ক্ষেত্রে যদি তুমি n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নাও, কিন্তু সেই ভিন্ন ভিন্ন জিনিসগুলোকে যদি আবার তুমি অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ দুইটা ভিন্ন ডিরেকশন থেকে দেখলে যদি একই রকম মনে হয়, তখন কিন্তু তোমাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। কারণ তুমি সেম বিন্যাসটা পিছন দিক থেকে, দুইটা বিন্যাস একই বিন্যাস হয়ে যাবে, তখন তোমাকে 2 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে? 2 দিয়ে কিন্তু তোমাকে ভাগ দিতে হবে। তাহলে এই হচ্ছে গিয়ে টোটাল কনসেপ্ট। এটা হচ্ছে চক্রাকার বিন্যাসের কনসেপ্ট এই পর্যন্তই। বলো তো বুঝতে পারছো কিনা? ভাইয়া, হ্যাঁ বলো। কোশ্চেন দেখে কিভাবে বুঝবো যে অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ দুই ভাবে আমি আছে? তোমাকে আমি তোমাকে একটা কথা বলি, একদম খুব ভালো একটা প্রশ্ন করছো। ধরো আমি 5টা মানুষের কথা বললাম, হ্যাঁ, ধরো তোমরা 5টা ফ্রেন্ড কোথাও খাইতে বসছো রেস্টুরেন্টে, তো 5জন 5টা কর্নারে বসছো। আচ্ছা বলো তো তোমার তুমি এখানে চিন্তা করো তোমরা যেখানে বসছো এটা কি নিচ থেকে আর উপর থেকে কি দেখা সম্ভব? বা আচ্ছা যদি দেখি, তোমাদেরকে যদি আমি দেখি, তাহলে তোমাদেরকে যদি নিচ থেকে আর উপর থেকে দেখি তাহলে কি সেম লাগবে? সেম লাগবে না। বাট যখন আমি মালার কথা বলতেছি ওই মুক্তাটা কিন্তু সবুজ কালার, তুমি পিছন দিক থেকে দেখলো ওকে যেরকম মনে হবে, সামনের দিক থেকে দেখলেও কিন্তু ওইরকম মনে হবে। তবে তুমি আসলে ডিফারেন্সিয়েট কিভাবে করবা, আলাদা কিভাবে করবা, যে প্রশ্নের মধ্যে কিভাবে করবা, একটাই মাত্র কেস, এটা হচ্ছে মালা বা মুক্তা কেস, যেগুলাকে তুমি হাত দিয়ে ধরে তুলতে পারবা, হাত দিয়ে ধরে তুলতে পারবা এবং সামনে থেকে এবং পিছন থেকে মানে ভিন্ন ভিন্ন মানুষের জন্য একই রকম জিনিস মনে হবে, হ্যাঁ। তো ওই কেস গুলোর ক্ষেত্রে জাস্ট তুমি n-1 ফ্যাক্টরিয়ালকে 2 দিয়ে ভাগ দিবা, এর বাইরে কোনো কেসের মধ্যে তোমার 2 দিয়ে ভাগ দেওয়ার দরকার নেই। শুধু আমাদের এই একটা মাত্র প্যারাডক্স আছে যেটা বিভিন্ন সময় ভার্সিটি কোশ্চেন গুলোর মধ্যে চলে আসে। এবার বুঝতে পারছো? জি ভাইয়া, ঠিক আছে। তার মানে সব চক্রাকার বিন্যাসের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে প্রথমটাই, যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের চক্রাকার বিন্যাস হবে n-1 ফ্যাক্টরিয়াল। বাট যদি মালার টাইপের যে কেসগুলো থাকে যেগুলো আমাদের তুমি হাত দিয়ে ধরতে পারবা এবং ধরলে সামনে একজন মানুষ এবং পিছনে একজন মানুষ দুইটার কাছে তো ভিন্ন বিন্যাসটাই একই রকম মনে হবে, হ্যাঁ, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, তখন হচ্ছে গিয়ে 2 দিয়ে ভাগ দিতে হবে। এটা হচ্ছে কথা। এখন চলো একটা প্রবলেম সলভ করি, যে প্রবলেমের মধ্যে উপরে কেসগুলো চলে আসবে। প্রশ্নটা হচ্ছে যে ধরো 5জন বাংলাদেশি ও 7জন ভারতীয় গোলাকারে, ধর কোথাও একটা গোল টেবিল বৈঠক করবে, তো গোলাকারে কতভাবে বসতে পারে? শর্ত আছে যেন
বাংলাদেশিরা পাশাপাশি না বসে, যেন বাংলাদেশিরা পাশাপাশি না বসে। তাহলে 7 জন ভারতীয় আর 5 জন বাংলাদেশি, এরা একটা গোল টেবিল বৈঠক করতেছে, তাদেরকে গোলাকারে বসাইতে হবে। এমন ভাবে তুমি তাদেরকে অ্যারেঞ্জমেন্টটা করবা, বা সর্বোচ্চ তুমি কতভাবে এই অ্যারেঞ্জমেন্টটা করতে পারো যাতে 5 জন বাংলাদেশি পাশাপাশি না বসে। ওকে, তো এই ধরনের প্রবলেমটা সলভ করা, এই টাইপের একটা প্রবলেম আমরা লাস্ট ক্লাসে কিছুটা করছিলাম, যেটা ক্ষেত্রে তোমার এমন একটা প্রবলেম ছিল, তোমাদের মনে আছে কিনা, যে স্বরবর্ণগুলো পাশাপাশি যাতে না বসে। কারণ আমরা যেটা করছিলাম, আগে ব্যঞ্জন বর্ণগুলো বসাই নিয়েছিলাম যে ডিরেক্টর শব্দের মধ্যে, তোমার যদি মনে পড়ে, ডিরেক্টর শব্দের মধ্যে ডিরেক্টর ডি আর বাকি শব্দগুলা বসাই নিছি। তাদের মাঝখানের যে ফাঁকা জায়গাগুলো ছিল, আমরা বলছিলাম যে এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে আমার স্বরবর্ণগুলোকে বসাইতে হবে। তোমার কাছে ফাঁকা জায়গা আছে ধরো 6টা, স্বরবর্ণ আছে তোমার কাছে 3টা, তাহলে হচ্ছে 6P3। এই উপায়ে তুমি ফাঁকা জায়গাগুলোর মধ্যে স্বরবর্ণগুলোকে অ্যারেঞ্জমেন্ট করতে পারো, এবং এই উপায়ে যদি অ্যারেঞ্জমেন্ট করো তাহলে হচ্ছে যে তোমার স্বরবর্ণগুলো কখনোই পাশাপাশি থাকবে না। ওইটার মোটামুটি ধরো সেম কনসেপ্টটা ইউজ করবো। দেখো, প্রথমে আমি 7 জন ইন্ডিয়ানকে আমি বসাই, আমার টার্গেট হচ্ছে 5 জন বাংলাদেশিকে কিন্তু পাশাপাশি রাখা যাবে না। তো ইন্ডিয়ানদের উপর কিন্তু কোনো শর্ত নাই, আগে ইন্ডিয়ানদেরকে আমি ধরো তাদেরকে সিট দিলাম যে I1 I2 I3 I4 I5 I6 I7। এখানে হচ্ছে আমি 7 জন ইন্ডিয়ানকে কিন্তু গোলাকারে আমি তাদেরকে কিন্তু অ্যারেঞ্জমেন্ট করছি, তারা হচ্ছে গোলাকারে বসে আছে। এখন আমার বাংলাদেশিদেরকে লাগবে, এখন আমার বাংলাদেশিদেরকে সিট মানে বসার জায়গা দিতে হবে। তোমরা কমন সেন্স থেকে বুঝবা যে বাংলাদেশিদেরকে আমি যদি এই 7 জন ইন্ডিয়ানের যে মাঝখানে যে জায়গাগুলো আছে, এই জায়গাটা যে মাঝখানে যে জায়গাগুলো আছে, যদি আমি এই জায়গাগুলোর মধ্যে যদি বাংলাদেশি 5 জনকে যদি আমি বসার ব্যবস্থা করাই দিতে পারি, তাহলে বেসিক্যালি যেটা হবে যে এই বাংলাদেশিরা কখনোই একজনের সাথে আরেকজন পাশাপাশি বসার কোনো সুযোগ থাকবে না। আমি যেটা করবো যে 2টা ইন্ডিয়ানের মাঝখানে একটা করে বাংলাদেশি রাখবো, ইন্ডিয়ানদের মাঝখানে রাখবো, তাহলে বাংলাদেশের সাথে বাংলাদেশি কখনোই বসবে না। তাহলে ইন্ডিয়ান আছে হচ্ছে তোমার 7 জন, হ্যাঁ, তাহলে 7 জন, এই 7 জনের মাঝখানে জায়গা আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা জায়গা আছে, ঠিক আছে। তাহলে আমার বাংলাদেশিদেরকে এই 7টা জায়গার মধ্যে আমার বসাইতে হবে, 7টা জায়গার মধ্যে 5 জনকে বসাইতে হবে, ঠিক আছে। 7টা ভিন্ন ভিন্ন জায়গায় 5 জন বাংলাদেশিকে বসাইতে হবে। কতভাবে বসাইতে পারবো? 7P5 উপায়। 7টার ভেতরে 5টাকে নিব, 7টা থেকে 5টাকে নিব। ওই যে এন সংখ্যক জিনিস থেকে যখন আর সংখ্যক জিনিস নিতাম, NP/R হইতো ফর্মুলা। আমার কাছে আছে এন সংখ্যক, সবাইকে নিচ্ছি না, তার মধ্যে থেকে আমি আর সংখ্যক জিনিসকে নিচ্ছি, NP/R হইতো ফর্মুলা। সেম ফর্মুলা দিয়ে আমরা যদি চিন্তা করি, জায়গা আছে 7টা, বসতে পারবে 5 জন, তাহলে ফর্মুলা কি হবে? 7P5। তাহলে এইভাবে হচ্ছে আমি বাংলাদেশিদেরকে আমি মাঝখানে বসাইতে পারবো। যেহেতু এটা চক্রাকারে বসানোর কথা বলছে, ইন্ডিয়ানদেরকে যদি এখন আবার চিন্তা করো, আমি যদি I1 এর জায়গায় যদি I5 কেও আনি, আর I1 কে যদি I5 এর জায়গায় আনি, তাও কিন্তু আমার শর্তটা পূরণ হয়ে যাবে। আমার শর্ত ছিল বাংলাদেশি 2 জন পাশাপাশি বসতে পারবে না, বাট ইন্ডিয়ানরা কিভাবে বসবে সেটার উপর কোনো শর্ত নাই। তাহলে ইন্ডিয়ানদেরকে কিন্তু আমি সাজাইতে পারবো নিজেদের মধ্যে। I1 কে আমি I5 এ আনতে পারবো, I5 কে I1 এর জায়গায় নিতে পারবো, I6 কে I4 এর জায়গায় নিতে পারবো, I4 কে I6 এর জায়গায় নিতে পারবো। সো ইন্ডিয়ানদের মধ্যে কিন্তু আমি বিন্যাস করতে পারবো, তাদেরকে কিন্তু চক্রাকারে আমি সাজাইতে পারবো। আর বাংলাদেশি গুলাকে তাদের মাঝখানে রাখতে হবে। তো বাংলাদেশি গুলোকে তাদের মাঝখানে রাখার ওয়ে হচ্ছে 7P5। এবার আসো, ইন্ডিয়ান আছে কয়জন? 7 জন। 7 জন ইন্ডিয়ানকে নিজেদের মধ্যে চক্রাকারে সাজাবো। কতভাবে সাজাইতে পারবো বলতো? 7 minus 1 factorial. ভেরি গুড। 7 - 1 ফ্যাক্টোরিয়াল বা 6 ফ্যাক্টোরিয়াল উপায়। তার মানে 7 জন ইন্ডিয়ানকে চক্রাকারে সাজাইতে পারবো 7 - 1 ফ্যাক্টোরিয়াল উপায়। আর 5 জন বাংলাদেশিকে এই 7 জন ইন্ডিয়ানের মাঝে মাঝে বসাইতে পারবো হচ্ছে 7P5 উপায়। তাহলে 7P5 ইন্টু 7 - 1 ফ্যাক্টোরিয়াল, এই যত সংখ্যক বিন্যাস পাবো না, এই এত সংখ্যক উপায়ে আমি কি করতে পারবো? এই বিন্যাসটা করতে পারবো। 5 জন বাংলাদেশ 7 জন ভারতীয়কে গোলাকারে এভাবে আমি অ্যারেঞ্জমেন্টটা করতে পারবো যাতে বাংলাদেশিরা পাশাপাশি না বসে। প্রথমে আমি বাংলাদেশিদের অ্যারেঞ্জমেন্টটা করলাম, তারপরে আমি ইন্ডিয়ানদেরকেও সাজাইতে পারবো নিজেদের মধ্যে, ঠিক আছে। তো এইভাবে করলে আমি টোটাল 7P5 ইন্টু 7 - 1 ফ্যাক্টোরিয়াল সংখ্যক অ্যারেঞ্জমেন্ট পাবো, যেই অ্যারেঞ্জমেন্ট গুলোর মধ্যে বাংলাদেশিরা পরস্পর পাশাপাশি বসবেন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো এই পর্যন্ত বুঝতে পারলে আমার মনে হয় চক্র বিন্যাস থেকে আর সমস্যা হওয়ার কথা। ওকে, আচ্ছা। তো
এবার আসো আরেকটা ডিফারেন্ট টাইপের প্রবলেম করি, এবং এটাই লাস্ট প্রবলেম। এটা একটা পড়তে পারলে আমাদের বিন্যাস শেষ। বিন্যাস বেসিক্যালি আগে দুইটা ক্লাসে যা পড়ছি ওগুলা দিয়ে তোমার অনেক কিছু কভার হয়ে গেছে, আর এখন জাস্ট একটা 2-3টা টপিক ছিল ওগুলা পড়ছি। আচ্ছা এবার আসো সংখ্যা রিলেটেড একটা প্রবলেম। ধরো আমি তোমাকে 1 2 3 4, ধরো আমি তোমাকে 4টে সংখ্যা দিলাম। আর আমি তোমাকে বললাম সংখ্যা থেকে আমি সমষ্টি রিলেটেড কিছু প্রবলেম করাবো এখন, যে বিন্যাসগুলো সমষ্টিটা কত হবে। সেটা কি একটা প্রবলেম করি তাহলে বুঝতে পারবা। ধরো আমি তোমাকে 4টা ডিজিট দিলাম, একটা হচ্ছে 1 2 3 4, এই 4টা অঙ্ক দিলাম। আমি বললাম অঙ্কগুলো একবার মাত্র ব্যবহার করে গঠিত সংখ্যাগুলোর সমষ্টি কত। তাহলে দেখো তো 1 2 3 4, হ্যাঁ এই প্রবলেমটা করলে অনেকগুলো টাইপ চলে আসবে। 1 2 3 4 এই 4টা অঙ্ককে আমি যদি একবার ব্যবহার করি, হ্যাঁ তাহলে আমি গঠিত কয়টা সংখ্যা তৈরি করতে পারবো। আমি প্রথমত 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে পারবো। দেখো তো 1 2 3 4 এই 4টা সংখ্যা দিয়ে আমি 1 অঙ্ক বিশিষ্ট কয়টা সংখ্যা তৈরি করতে পারবো। আমি হয় 1 তৈরি করতে পারবো, 2 তৈরি করতে পারবো, 3 তৈরি করতে পারবো, 4 তৈরি করতে পারবো। এখন তাহলে এখানে যেটা বলছে যে এই অঙ্কগুলোকে একবার মাত্র ব্যবহার করে তুমি যেই সংখ্যাগুলো তৈরি করতে পারবা সেই সংখ্যাগুলোর সমষ্টি কত। তো প্রথম প্রশ্নের অ্যান্সার কি হবে, আমি 1 2 3 4 এই 4টা সংখ্যাকে যদি আমি একবার মাত্র ব্যবহার করি আমি 1 অঙ্ক বিশিষ্ট 4টা সংখ্যা তৈরি করতে পারবো। হয় আমি 1 নিব, নাহলে 2 নিব, নাহলে 3 নিব, নাহলে 4 নিব। তাদের সমষ্টি কত হবে, 10। তাদের সমষ্টি হয়ে গেল 10। তার মানে 4টা সংখ্যা নিলাম, 1 অঙ্ক বিশিষ্ট 4টা সংখ্যা তৈরি করতে পারলাম, তাদের সমষ্টি হচ্ছে 10। এটা তো খুব সহজে বের করে ফেললাম। কিন্তু এই 4টা সংখ্যা নিয়ে এখন যদি আমাকে বলে 2 অঙ্ক বিশিষ্ট কয়টা সংখ্যা তৈরি করতে পারবা এবং তাদের সমষ্টি কত, তখন কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। 3 অঙ্ক বললে আরো ডিফিকাল্ট হবে, 4 অঙ্ক বললে আরো ডিফিকাল্ট হবে। তো এবার আসো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো কি করবো সেটা দেখা যাবে। এখন বলা হইলো যে 1 2 3 4 এই 4টা অঙ্ককে ব্যবহার করে তুমি 2 অঙ্ক বিশিষ্ট যতগুলো সংখ্যা তৈরি করতে পারবা সেই সংখ্যাগুলোর যোগফল কত হবে। আমি একটা র্যান্ডমলি দেখি, চেষ্টা করি 1 2 3 4, তো তাহলে আমি হয়তো 1 2 12 একটা সংখ্যা হইতে পারে, 21 একটা সংখ্যা হইতে পারে, আবার ধরো 1 3 13 একটা সংখ্যা হইতে পারে, 31 একটা সংখ্যা হইতে পারে। এরপরে মনে করো যে 1 এর সাথে 4 1 4 4 1, 2 এর সাথে যদি বলি তো 2 3 2 3 3 2, হ্যাঁ। তো এরপর হচ্ছে 4 এর সাথে যদি বলি 4 3 3 4। তো আমি দেখো তো মোটামুটি 2 অঙ্ক বিশিষ্ট কিন্তু 1 2 3 4 এই সংখ্যাগুলোকে নিয়ে আমি 2 অঙ্ক বিশিষ্ট এই কয়টা সংখ্যা কিন্তু তৈরি করতে পারি। তাহলে এদের যদি আমি যোগফলটা নেই 2 4 4 2 হবে না? আচ্ছা 2 4 4 2 হবে, 2 4 4 2 হবে। এরকম তুমি যতটা করতে পারো আর কি, হ্যাঁ যতটা করতে পারো ওই সংখ্যক তুমি কিন্তু সংখ্যা কিন্তু পাবা। আচ্ছা তার মানে এদের যদি যোগফলটা নেই, যোগফলটা নিলে আমার অ্যান্সারটা বের হয়ে যাবে না, যে 4 অঙ্ক বিশিষ্ট 4টা অঙ্ক দিল, এই অঙ্কগুলোকে একবার ব্যবহার করে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো সমষ্টি বের করতে বললো। তাহলে সেটা করতে বললে তাহলে আমি কিন্তু এইভাবে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যোগ করতে পারবো। বাট এটা করা তো আসলে কোনো স্মার্ট কোনো সলিউশন না। এখানে তুমি যদি সংখ্যা যদি আরো বাড়ায় দিত তাহলে তোমাকে অনেকগুলো অঙ্ক নেওয়া লাগতো 2 অঙ্ক বিশিষ্ট, তাদেরকে পরে যোগ করা লাগবে। তাহলে এটার জন্য ফর্মুলাটা কি হবে চলো সেটা দেখা যাক। এটা করার সিস্টেমটা হচ্ছে, এবার সিস্টেমটা হচ্ছে তোমাকে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বের করতে হবে। তো তুমি 2টা ঘর করবে, একটা সংখ্যাকে তুমি ফিক্স করবে, একটি সংখ্যাকে তুমি ফিক্স করবে। একটি সংখ্যাকে ফিক্স করো, একটি সংখ্যাকে যদি ফিক্স করে দাও 1 2 3 4, তোমাকে সংখ্যা যদি 4টা যে কোনো একটাকে ফিক্স করে দিতে, আর সংখ্যা আছে 3টা, ওই 3টে সংখ্যাকে দিয়ে তোমার হচ্ছে একটা ঘরকে ফিল আপ করতে হবে। কত সংখ্যক উপায় করতে পারবা, 3p1 সংখ্যক উপায় এই একটা ঘরকে তুমি ফিল আপ করতে পারবা। ওকে, তোমার হচ্ছে
ঘর আছে দুইটা, যে কোনো একটা সংখ্যাকে প্রথমে ফিক্স করবা, বাকি যে একটা ঘর আছে সেই একটা ঘরে তোমার কাছে সংখ্যা অবশিষ্ট আছে ধরো 3টা, সেই 3টা সংখ্যা দিয়ে তুমি একটা ঘরকে ফিল আপ করতে পারবে 3p1 উপায়। এখন আসো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমষ্টি কি, এটা তো শর্টকাট, শর্টকাটটাই মনে রাখতে হবে, নাহলে করতে পারবা। শর্টকাটটা হবে সমষ্টি হবে ডিরেক্ট লিখতে পারবা 3p1 ইনটু সংখ্যাগুলোকে একবার মাত্র মানে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা হিসেবে করলে তাদের সমষ্টি কত হয়। ফর্মুলাটা হচ্ছে 3p1 হইল অঙ্কগুলো সমষ্টি, অঙ্কগুলো সমষ্টি, তোমাকে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে তাদের সমষ্টি, অঙ্কগুলো সমষ্টি নিবা। তারপরে আসো যে তোমার এখানে সংখ্যা বের করতে বললো কত, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বের করতে বলছে, 2টা 1 নিবা মানে 11 নিবা। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলছে তাহলে 2টা 1 অর্থাৎ 11 নিয়ে গুণ করবা, শেষ। তাহলে এখান থেকে তুমি যে রেজাল্টটা পাবা, তো এখানে আমি করি 3p1 ইনটু অঙ্কগুলো সমষ্টি কি আসবে, অঙ্কগুলো সমষ্টি হচ্ছে তোমার কাছে ছিল 1 2 3 4, তো 1 2 3 4 এদেরকে যদি যোগ করি আমি পাবো 10 ইনটু 11। তাহলে এখান থেকে আমি যে অ্যানসারটা পাবো সেই অ্যানসারটা হবে যে তোমার 4টা অঙ্ক দেওয়া হয়েছিল, 4টা অঙ্ক থেকে তোমাকে বলছে 2 অঙ্ক বিশিষ্ট যতগুলো বিন্যাস তুমি পাবা তাদের যোগফল কত হবে, তাদের যোগফল হবে এই ফর্মুলা অনুযায়ী। তুমি প্রথমে কি করবা, 2 অঙ্ক বিশিষ্ট দুইটা ঘর তৈরি করবা, একটা সংখ্যাকে ফিক্স করবা, বাকি যতগুলো সংখ্যা তোমার কাছে অবশিষ্ট থাকবে তাদেরকে দিয়ে এই একটা ঘর তুমি ফিল আপ করার চেষ্টা করবে। তারপরে সেইটা ওই ঘর ফিল আপের সংখ্যা ইনটু যেই অঙ্কগুলো তোমাকে দেওয়া হয়েছে তাদের সমষ্টি ইনটু কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা বের করতে বলছে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে 2টা 1 নিবা মানে 11 নিবা, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হইলে 111। এভাবে করে হচ্ছে জিনিসটা কাজ করে। এটা ব্যাকগ্রাউন্ডটা ভালো করে আমারও জানা নাই, বাট ফর্মুলাটা দিয়ে প্রবলেম গুলো সলভ করা যায়। কি কোত্থেকে আসছে আমি এখন পর্যন্ত জানি না, অত মানে ঘাটি নেই আর কি। আচ্ছা, তো এবার ধরো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি হয় তাহলে তোমরা নিজেরা এবার বলবা, তোমরা যাদেরকে জিজ্ঞেস করবো সে বলতে হবে। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি হয় আমার কাছে হচ্ছে 1 2 3 4 এরকম 4টা ডিজিট দেওয়া আছে, ঠিক আছে, এরকম 4টা অঙ্ক দেওয়া হলো, দিয়ে বললো এবার তুমি 3 অঙ্ক বিশিষ্ট যতগুলো সংখ্যা তৈরি করতে পারো, তুমি 3 অঙ্ক বিশিষ্ট অন্য সংখ্যা তৈরি করতে পারবা, 123 করতে পারবা, হ্যাঁ 132 করতে পারবা, এরকম যতগুলো করতে পারবা তাদের যোগফল কত হবে। সেটা বের করার জন্য আগের ফর্মুলাটা যদি তুমি ফলো করো, প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে একটা বক্স তৈরি করো, 1 2 3 তিনটা ঘরের একটা বক্স তৈরি করো। হ্যাঁ 3টা ঘর একটা বক্স, প্রথমে একটা অঙ্ককে তুমি ফিক্স করো, একটা অঙ্ককে ফিক্স করবা, তার মানে তোমার কাছে সংখ্যা অবশিষ্ট আছে আর 4টা সংখ্যা ছিল, অঙ্ক ছিল 4টা, অঙ্ক থেকে একটা অঙ্ককে তুমি ফিক্স করলা, অঙ্ক অবশিষ্ট আছে আর 3টা, ওই 3টা দিয়ে তুমি এই ঘর 2টা ফিল আপ করতে পারবা কত উপায়, 2টা ঘর আছে ফিল আপ করতে পারবা কত উপায়, 3টা সংখ্যা দিয়ে 3p2। 3p2, ভেরি গুড 3p2। এইবার বলো তো সমষ্টিটা তুমি ডিরেক্ট কি লিখবা, সমষ্টি ইজ ইকুয়াল টু কি হবে, আগের ফর্মুলাটা দেখে দেখে বলো তো। 3p2 ইনটু 10 10 ইনটু 111। 111, ভেরি গুড, এই তো বুঝে গেছো, শাবাশ। তো এগুলোতে অনেক সময় অ্যাডমিশনের কোশ্চেন চলে আসে, এটা কিন্তু বোর্ড পরীক্ষার কোনো টাইপ না, এটা কিন্তু অ্যাডমিশনের একটা টাইপ, দেখে রাখতেছে। তো অ্যাডমিশন কোশ্চেন চলে আসছে এমনি, তো হচ্ছে গিয়ে তখন হচ্ছে গিয়ে ওই অ্যাডমিশনের জায়গায় এত বেশি ব্যাকগ্রাউন্ড না জানলেও চলে আর কি, ওই জায়গায় দেখা যায় অনেক কম টাইমের মধ্যে অ্যান্সার করা লাগে। তো ব্যাকগ্রাউন্ডটা জানতে পারলে ভালো, আমি দেখি নেক্সট ক্লাসে যদি জানতে পারি বলে দেবো যে ফর্মুলাটা আসলো কোথেকে। এই ফর্মুলাটা তো আসে যে জানি, বাট কোথেকে আসলো সেটা আমারও জানা নেই। তো যাই হোক, তো এইভাবে হচ্ছে কি তুমি এই প্যাটার্নে প্রত্যেকটা অঙ্ক করতে পারবে। আচ্ছা, এখন যদি আমি বলি এই 4টা ডিজিট দিয়ে আমি তোমাকে বললাম 4 অঙ্ক বিশিষ্ট কয়টা সংখ্যা তৈরি করতে পারবে, 4 অঙ্ক বিশিষ্ট কয়টা সংখ্যা তৈরি করতে পারবে, সেম একই ভাবে একটা ঘর বানাও, প্রথমটাকে ফিক্স করো, ফিক্স করলাম, একটা অঙ্ক কি তুমি ফিক্স করে দিবা, বাকি অঙ্ক আছে 3টা অঙ্ক দিয়ে 3টা ঘর ফিল আপ করতে হবে। এটা তো n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক জিনিস নেওয়ার সমস্যা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, তো এটা তোমরা n ফ্যাক্টোরিয়াল লিখতে পারো, অথবা তুমি লেখো আগের নিয়মই করো 3p3 লেখা যেই কথা 3 ফ্যাক্টোরিয়াল লেখা একই কথা, দুইটার ভ্যালু একই আসবে, ঠিক আছে। তো সমষ্টিটা কত আসবে, 4 অঙ্ক বিশিষ্ট যেই বিন্যাসগুলো পাবা সেই বিন্যাসের সমষ্টি আসবে 3 ফ্যাক্টোরিয়াল অথবা 3p3 ইনটু অঙ্কগুলোর সমষ্টি মানে হচ্ছে 10, 1 2 3 4 এদের সমষ্টি হচ্ছে 10। যেহেতু 4 অঙ্ক বিশিষ্ট কথা বলছে, 4টা 1 1 1 1 1, 4 অঙ্ক বিশিষ্ট বলার কারণে 4টা 1 নিবা, শেষ, এটাই হয়ে গেল তোমার অ্যান্সার। এইবার আসো আমার প্রশ্নে আমি কি বলছিলাম, এটা ধাপে ধাপে করলাম। আমার প্রশ্নে আমি বলছিলাম 1 2 3 4 এই অঙ্কগুলো একবার মাত্র ব্যবহার করে গঠিত সংখ্যাগুলোর সমষ্টি। তার মানে বলতো আমি কি বলছি
গঠিত এক অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমষ্টি। আমি কি এটা বলছি যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমষ্টি বা 3 অঙ্ক বিশিষ্ট বা 4 অঙ্ক বিশিষ্ট? আমি স্পেসিফিকলি কিছুই বলি নাই। তো চারটা অঙ্ককে যদি তুমি একবার করে ব্যবহার করো, তুমি সর্বোচ্চ তুমি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে পারবা, আর সর্বনিম্ন এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে পারবা। আমি যেহেতু বলছি সংখ্যাগুলোর সমষ্টি, তার মানে তোমার এক অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমষ্টি বের করতে হবে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমষ্টি বের করতে হবে, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমষ্টি বের করবা, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমষ্টি বের করবা, তারপর তাদের সবাইকে তোমার যোগ করতে হবে। এই পুরোটাই হবে তোমার অ্যান্সার। মানে আমার এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এই পুরোটা। তাহলে এই পুরোটার যদি অ্যান্সার করি তাহলে কত আসবে? তো অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমষ্টি হচ্ছে 10 যোগ 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি নেই 1 2 3 4 এই চারটা থেকে যদি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নেই, অ্যান্সার আসবে 3p1 * 10 * 11 যোগ 3 অঙ্ক বিশিষ্ট যদি নেই 3p2 * 10 * 111 যোগ 4 অঙ্ক বিশিষ্ট যদি নেই তাহলে 3p3 বা 3 ফ্যাক্টোরিয়াল * 10 * 1111 শেষ। তাহলে এটা হয়ে গেল তোমার পুরো কোশ্চেন অ্যান্সার। আর স্টেপ বাই স্টেপ দিলে ওইভাবে তুমি করতে পারবা। পুরোটা হয়তো বা কখনো আসে না, সাধারণত ওই একটা দুইটা স্টেপেরটাই আসে, যে বলবে 4টা অঙ্ক দিবে বা 4-5টা ডিজিট দিবে, 3টা ডিজিট দিবে, দিয়ে বলবে যে কি এই 3টা ডিজিট দিয়ে একবার মাত্র ব্যবহার করে তুমি কয়টা সংখ্যা তৈরি করতে পারবা, ওই সংখ্যাগুলো সমষ্টি কত। ঠিক আছে, এরকম ইউজুয়ালি বলে আর কি। তো সেই সব অঙ্ক তোমরা আসলে করতে পারবা, আরো সহজ হবে। এটার মধ্যে 4টা অঙ্ক চলে আসছে একসাথে। আচ্ছা, এবার তোমাদেরকে 2টা প্রবলেম করতে দিব, তাহলে আমাদের ক্লাস শেষ আজকে। 2টা প্রবলেম দেখো, প্রথমটা তোমরা একদম পারবা, দ্বিতীয়টার মধ্যে একটু ব্রেন খাটাইতে হবে। আমি তোমাকে বললাম 5 6 7 এই অঙ্কগুলো একবার মাত্র ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট কয়টা সংখ্যা তৈরি করতে পারবে? বলো দেখি অ্যান্সারটা কত হবে এক লাইনে। থ্রি পি টু না ভাইয়া, টু পি টু মানে 2 ফ্যাক্টোরিয়াল গুণন 18, হ্যাঁ, 2 ফ্যাক্টোরিয়াল গুণন ফ্যাক্টোরিয়াল 18 18 গুণন 18 ইনটু 111। 111। ভেরি গুড, এই তো পেরে গেছো। ঠিক আছে, তো সাবাস, তো পারছো ভালোই। 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 18 ইনটু 111। দেখো প্রথমে বলতে 3টা ডিজিট দিচ্ছে, অঙ্ক দিচ্ছে, বললো যে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে। তো প্রথমে একটা 3 অঙ্ক বিশিষ্ট 3টা ঘর তৈরি করবা, একটাকে করবা ফিক্স, একটাকে ফিক্স করলে আর 2টা ঘর আছে, ওই 2টা ঘরে হচ্ছে তোমার, হ্যাঁ, তো 2টা সংখ্যা 2টা ঘর, তার মানে হচ্ছে 2p2 মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল বলতে পারি আমরা। ঠিক আছে, তো 2 ফ্যাক্টোরিয়াল ইনটু, আবার দেখো 5 6 আর 7 এর যোগফল কত? 5 আর 6 হচ্ছে 11, 11 7 হচ্ছে 18, তাহলে 18 ইনটু হচ্ছে, যেহেতু 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলতে, তাহলে 111 শেষ। এই প্রবলেমটা এভাবে সলভ করা যাবে। তো এবার একটু ডিফারেন্ট একটা প্রবলেম দেখি। এইটা আমি কোনো সলিউশন বলবো না, তোমরা করবা, করার পরে অ্যান্সারটা আমাকে বলবো, যে ক্যালকুলেটর সবকিছু করার পরে অ্যান্সারটা কত আসে। দেখি কারা কারা এটা পারো। 0 2 4 6 8, ভালোভাবে খেয়াল করবো। আমি আসলে 0 দিছি, কিন্তু 0 দেওয়ার কারণে একটু ঝামেলা হবে, তো এটা দেখি কারা ধরতে পারো। এই অঙ্কগুলো একবার মাত্র ব্যবহার করে 5 অঙ্ক বিশিষ্ট যতগুলো সংখ্যা পাবা তাদের সমষ্টি, সংখ্যাগুলো 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলোর সমষ্টি। তো এটা তোমাদের 5 মিনিট সময় দিলাম, তোমরা নিজের একটু চেষ্টা করো। ঠিক আছে, আর দেখো তোমাদের অ্যান্সারটা আমাকে বললো, সবাই একটু চেষ্টা করো। এটা দেখলে আগের কনসেপ্ট দিয়ে করো, করার চেষ্টা করো, দেখো এবার অ্যান্সার কত আসে। আর জিরোর ব্যাপারটা একটু মাথায় রেখো, এটাই কিন্তু ঝামেলাটা হইতে পারে। জিরোর ব্যাপারটা একটু মাথায় রাখার চেষ্টা করো।
স্যার বলো। স্যার 5p1 into 4 factorial into 20 into 1 1 1 1 1 ওয়েট 5p1 বলছো? জি স্যার 5p1 into 22 factorial 4 factorial into 20 into 20 into pasta 1 আচ্ছা দেখি আরো কোনো ডিফারেন্ট কোনো অ্যান্সার আসে কিনা দেখি। ভাইয়া আমারও তো এটাই আসতেছে। এটাই আসতেছে। আচ্ছা আর কারো কোনো ডিফারেন্ট কোনো অ্যান্সার আসছে? আচ্ছা ভাইয়া 53328 53328 আচ্ছা ঠিক আছে, এইটা আমি একটু করি, ঠিক আছে আমি দেখি। তো এখানে যে ঝামেলাটা হবে দেখো, একবার মাত্র ব্যবহার করে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করার কথা বলছে, বাট ঝামেলাটা হচ্ছে ধরো আচ্ছা, আমাদের ফর্মুলাটা কি ছিল? ধরো আমি 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আচ্ছা প্রথম ঘরে যদি 0 চলে আসে তাহলে কি হবে এটা দেখো। তাহলে তো 4 অঙ্ক বিশিষ্ট হবে। 4 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে না? 1 2 3 আচ্ছা তাহলে প্রথম ঘরে 0 আসছে তো একটা সমস্যা, আমাদের তো একটা ঘরকে বাদ দিতে হচ্ছে। হ্যাঁ 0 আসলে কিন্তু হিসাবটা ধরো তোমার আর এটা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাই থাকে। তো এই প্রবলেমটার ক্ষেত্রে যে ঝামেলাটা হবে, তোমাকে হচ্ছে প্রথমে এই 5টা অঙ্ক যেগুলো আছে প্রত্যেকটা অঙ্ক নিয়ে তোমার এই প্রবলেমটা সলভ করতে হবে, তারপর তোমার 0কে বাদ দিয়ে পুরোটা করতে হবে, ঠিক আছে? তো 5টা অঙ্ক নিয়ে আমি যদি করি তাহলে ফর্মুলাটা কেমন আসবে বলতো? 5টা অঙ্ক নিয়ে করলে 4p4 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, 5টা নিয়ে করলাম 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 0 যোগ 2 যোগ 4 যোগ 6 মানে অঙ্কগুলোর যোগফল 6 যোগ 8 ইন্টু 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি তৈরি করতেছি 1 1 1 3 4 5 এটা হচ্ছে যে কি আমি সবাইকে নিয়ে করলাম। এদের মধ্যে আবার এমন অনেকে আছে যাদের ফার্স্ট ডিজিটটা 0, এদের মধ্যে কিন্তু আবার এমন অনেক কালপ্রিটস আছে যাদের ফার্স্ট ডিজিটটা হচ্ছে 0, তারা কিন্তু 5 অঙ্ক বিশিষ্ট হলেও আদৌ কিন্তু আদর্শ কোনো 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা না। আগে 0 থাকলে সেটা তো আর 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থাকে না, তাহলে 4 অঙ্ক বিশিষ্ট হয়েছে। আমাকে যেটা করতে হবে, এইখানে যে সমষ্টিটা পাচ্ছি এই সমষ্টির মধ্যে অনেকগুলো জিনিসের যোগফল চলে আসছে, যেই যোগফলগুলো ধরো আমি যদি 0কে ফার্স্টে রেখে একটা করি যে 2 4 6 8, দেখো হিসেব অনুযায়ী কিন্তু আমি এই ফর্মুলা দিয়ে যদি করি এটাকেও কিন্তু 5 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা হিসেবে ধরা হয়েছে, এবং আমার যে রেজাল্টটা ছিল সেই রেজাল্টের সাথে কিন্তু এটাকেও যোগ করা হয়েছে, একটা সমষ্টি বের করতেছি এটাকেও যোগ করা হয়েছে। ইভেন আমি যদি এখানে ধরো একটু চেঞ্জ করি 2 4 6 8 না দিয়ে আমি 8 6 4 2 দিই, এটাকেও কিন্তু আমার এই সংখ্যার মধ্যে যোগ করা হয়েছে। তার মানে কতগুলো সংখ্যা আমি এক্সট্রা যোগ করে ফেলছি, আমার যেটা অ্যান্সার আসার কথা তার চেয়ে আমি এক্সট্রা অনেক কিছু যোগ করে ফেলছি। কাদেরকে যোগ করছি? যাদের শুরুতে 0 ছিল, যাদের শুরুতে 0 ছিল এবং পরের ডিজিট গুলো নিজেদের মধ্যে বিন্যস্ত হয়েছে, তবে তাদেরকে আমি এক্সট্রা যোগ করে ফেলছি। তাহলে আমি এখানে যেটা করতে পারি 0কে আমি বাদ দিয়ে দিতে পারি, 0কে বাদ দিয়ে, কারণ 0 যেহেতু 4 অঙ্ক, 0 শুরুতে বসে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যাচ্ছে, 0কে বাদ দিয়ে বাকি যে 4 অঙ্ক বিশিষ্ট যতগুলো বিন্যাস হওয়া সম্ভব তাদের সমষ্টিটা একটু বের করি। তো তাদের সমষ্টিটা আমার এখানে যে 5 অঙ্ক বিশিষ্ট যে বিন্যাসটা হয়েছে এই সমষ্টি থেকে যদি আমি বিয়োগ করি তাহলে আমি যে রেজাল্ট পাবো সেটা কিন্তু অ্যাকুরেট রেজাল্ট হবে। তাহলে এখন আমি যদি বাকি ধরো 0কে যদি বাদ দিয়ে দিই, 0কে বাদ দিয়ে দিলে আমার ঘর থাকবে কটা? ঘর থাকবে ধরো 4টা। তো একটা ঘরকে তুমি বাদ দিবা, তো তোমার অবশিষ্ট সংখ্যা আছে হচ্ছে তোমার 3টা থেকে 3টা ঘর। তো আবারও আসবে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 0কে বাদ দিলে বাকি সংখ্যার যোগফল হচ্ছে 2 + 4 + 6 + 8 ইন্টু, যেহেতু এবার তুমি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতেছো তাহলে 4টা 1 দাও, শেষ। এইটাকে যদি তুমি মাঝখানে বিয়োগ চিহ্ন দাও তাহলে তোমার অ্যান্সারটা অ্যাকুরেট আসবে। বলো তো এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা?
তো প্রথমটা 0 সহ ছিল। হ্যাঁ, কারণ প্রথমটার মধ্যে কিন্তু আমি 5 অঙ্ক বিশিষ্টের মধ্যে আমি কিন্তু কোনো কিছু চেঞ্জ করি নাই, বুঝতে পারছো? আমি কিন্তু ডিরেক্ট নিয়ম অনুযায়ী 5 অঙ্ক বিশিষ্ট করে ফেলছি, বাট এই 5 অঙ্কের মধ্যে কিন্তু 0 কিন্তু কাউন্ট হয়ে গেছে। তাহলে এখানে অনেকগুলো সংখ্যা চলে আসছে, যে সংখ্যাগুলো ফার্স্ট ডিজিটটা 0 এবং বাকি ডিজিট গুলো অন্য কিছু একটা আসছে। তো আমার তো আলটিমেটলি সবগুলো বিন্যাসকে যোগ করতে হয়েছে। তো আমি 0 কে ফার্স্টে রেখে বাকি যে বিন্যাসটা হয়েছে ওই বিন্যাসগুলোকে কিন্তু যোগ করে দিয়েছি, কিন্তু সেগুলো কিন্তু আদৌ 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ছিলই না, সেগুলো ছিল 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো আমি আবার কি করলাম, 0 কে ছাড়া বাকি যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো আদৌ মানে নিজেদের মধ্যে বিন্যাস হয়ে যোগ হইতো তাদের ফর্মুলা অনুযায়ী তাদের মানটা বের করলাম, আর 0 সহ তাদের মানটা বের করলাম। এবার যা তাদের মধ্যে বিয়োগ করে দিছি, বিয়োগ করে দিলে আমার অ্যাকুরেট অ্যান্সারটা চলে আসছে। বুঝতে পারছো কিনা বলো তো? জি ভাইয়া বুঝছি। স্যার আচ্ছা ঠিক আছে। 0 কে ফার্স্টে রাখি তো যে কথা না রাখলেও তো সেম কথা। হ্যাঁ, 0 কে তুমি কি ফার্স্টে কি করবা? মানে 0 কে যদি আমি ফার্স্টে রাখি তাহলে যে কথা না রাখলেও সেম কথা না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সেম সেম কথা। তুমি একটা জিনিস দেখো, আমার কাছে সংখ্যা ছিল কি কি 2 0 2 4 6 8। আচ্ছা দেখো 0 2 4 6 8 আমার টার্গেট হচ্ছে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানানো। 0 কে ফার্স্টে রাখলে যে কথা, না রাখলে একই কথা, কিন্তু আমার এই প্রশ্নের জন্য একই কথা হবে না, কারণ প্রশ্নে বলছিল 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাইতে, আমি আলটিমেটলি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যাবে। ধরো আমি 0 কে না রাখলাম না, তাহলে আমি রাখলাম কি 2 4 6 8 0, 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়েছে। আবার আরেকটা কম্বিনেশন নাও, 2 6 8 4 0, এটাও হয়েছে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, বাট 0 কে মাঝখানে রাখো, হবে। অন্য সংখ্যাগুলোকে অন্য জায়গায় শাফল করো, হবে, কোনো সমস্যা নেই। বাট এমন অনেকগুলো জিনিস, এদেরকে আমি যোগ করতেছি না, আমার ফর্মুলা তো কি করতেছে, এদেরকে সব যোগ করে দিতেছে। আমার এই ফর্মুলাটা কাজ কি, যোগ করে দেওয়া, যতগুলো বিন্যাস হবে তাদেরকে যোগ করে দাও। কিন্তু এবার ধরো তোমার এমন একটা বিন্যাস কিন্তু তুমি এমনও পাবা যে বিন্যাসের শুরুতে কিন্তু 0 আছে, শুরুতে কিন্তু 0 চলে আসছে। 0 চলে আসার পরে বাকিগুলো আমি বসাইলাম 2 4 6 8। এখন সমস্যা হচ্ছে এইটা 5 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা না, 5 অঙ্ক বিশিষ্ট না, এটা হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। এটা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটা কিন্তু 5 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যাই না। যেহেতু এটা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা না, কিন্তু প্রশ্ন আমাকে বলছে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলোকে যোগ করো, কিন্তু যখন আমি অঙ্কগুলোকে নিজেদের মধ্যে বিন্যস্ত করতেছি তখন তো একবার 0 মাঝে বসবে, একবার 0 লাস্টে বসবে, থার্ড ঘরে বসবে, একবার 0 ফার্স্ট ঘরেও কিন্তু বসবে। তো 0 কে ফার্স্ট ঘরে রাখার কারণে বাকি ঘরগুলো চেঞ্জ করার কারণে যে বিন্যাসটা হবে সেটাও কিন্তু তুমি যোগ করে ফেলছো ওই ফর্মুলা অনুযায়ী, মেইন ফর্মুলা অনুযায়ী তুমি সেটাকেও কিন্তু যোগ করে ফেলছো। বাট এইটা কিন্তু তোমার 5 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা ছিল না, এটা ছিল 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যতগুলো বিন্যাস হচ্ছে সেগুলোকে তুমি যোগ করছো না এক্সট্রা, তো সেগুলো তো তোমার যোগ করার কথা না। তাহলে তুমি যেটা করবা, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আলাদাভাবে আবার 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার জন্য একটা বিন্যাস করো, সেটা সমষ্টিটা বের করো ফর্মুলা অনুযায়ী। আমরা যে ফর্মুলাটা দেখাচ্ছি সেই ফর্মুলা যে সমষ্টিটা বের করো, সেই সমষ্টিটাকে তোমার টোটাল যে রেজাল্টটা বের হয়েছে ওই রেজাল্টের ফর্মুলা থেকে সমষ্টিটাকে বিয়োগ করে দাও, তাহলে তুমি যেটা পাবা সেখানে যে সমষ্টিগুলো পাবা সেটা হচ্ছে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যার বিন্যাস। ঠিক আছে, সেটার মধ্যে কিন্তু কোনো মানে ভেজাল নাই। ঠিক আছে, এটা বুঝতে পারছো? জি স্যার। জি ভাই বুঝছি। আচ্ছা আচ্ছা, এবার আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের ক্লাসটার প্রবলেম গুলা, চক্রাকার বিন্যাসটা ইম্পর্টেন্ট, এটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। লাস্টের প্রবলেম যেটা দেখাইলাম না, এটা যাতে এক্সট্রা প্রবলেম আছে, যে আজকে আমি সমাবেশটা শুরু করতে চাচ্ছি না তাই জাস্ট দেখানো। তো নেক্সট ক্লাস, সরি আজকে বিন্যাসটা শুরু করতে চাচ্ছি না, সমাবেশ শুরু করতে চাচ্ছি না তাই হচ্ছে বিন্যাসে এটা দেখানো। তো নেক্সট ক্লাস থেকে আমরা সমাবেশটা শুরু করবো, সমাবেশ অথবা 2টা বা 3টা ক্লাস আমরা নিব। ঠিক আছে, ওকে। বিন্যাস কিন্তু তোমাদের এখানেই শেষ। তোমরা একটু বইয়ের প্রবলেম গুলো দেখতে পারো, বোর্ডের প্রবলেম যেগুলো আসছে চাইলে একবার দেখতে পারো যে বোর্ডের প্রবলেম গুলো আদৌ তুমি পারতেছো কিনা। ওখানে তো ভিন্ন ভিন্ন শব্দ দিয়ে, আমি তো সবগুলো ধরো ডিরেক্টর দিয়ে করাইছি। হ্যাঁ, ওইখানে তো ভিন্ন ভিন্ন শব্দ দেখবা, ওই শব্দগুলো ম্যাথমেটিক্স দেখবা, মিসিসিপি দেখবা, এই টাইপের ভিন্ন ভিন্ন শব্দ দেখবা। ওই শব্দগুলোর জন্য তুমি একটু দেখো যে কনসেপ্ট গুলো তোমাকে দেওয়া হয়েছে ওই কনসেপ্টে তুমি কি আদৌ প্রবলেম গুলো সলভ করতে পারতেছো কিনা। যদি পারো তার মানে তুমি আসলে এই ক্লাস থেকে কিছু নিতে পারছো, যেটা দিয়ে তুমি আসলে প্রবলেম সলভিং করতে পারতেছো। ঠিক আছে, সো নেক্সট ক্লাস সমাবেশের ক্লাস হবে। সমাবেশের ক্লাসের আগে চেষ্টা করো বিন্যাসের প্রবলেম গুলো একটু সলভ করো। যে যতগুলো ফর্মুলা কেস দেখাইছি এই কেস গুলো একটু মাথায় রাখো। ঠিক আছে, এন ফ্যাক্টোরিয়াল কখন হবে, কখন এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল হবে, কখন এনপি আর হবে, এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন কেস, কিন্তু কেসগুলো হবে। আবার কখন এন টু দি পাওয়ার আর হবে, আবার চক্রাকার বিন্যাসের ক্ষেত্রে কখন এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হবে। হ্যাঁ, এই টোটাল কেসগুলো যদি তুমি মাথার মধ্যে রাখতে পারো, জাস্ট এই 6-7টা কেস মাথার মধ্যে রাখো, এরপর এগুলাকে যদি ইউজ করা কয়েকটা প্রবলেম সলভ করো, ইউজ করাটা তুমি আসলে শিখে যাবে। ঠিক আছে, আচ্ছা আর কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। একটা ম্যাচ ছিল না যে 5 জন বাংলাদেশের 7 জন ভারতীয় গোল হ্যাঁ আকারে, হ্যাঁ ওখানে আমরা n-1 কে 2 দিয়ে ভাগ দিই কেন? হ্যাঁ,
প্রশ্নটা সুন্দর, ওই প্রশ্নটা ওই যে নাইম করছিল, ওকে অ্যান্সারটা দেওয়া হয়েছে। 2 দিয়ে ভাগ দিব শুধুমাত্র যখন আমি দেখো 2 দিয়ে ভাগ করার উপরে কেসটাতে যাই, যেখানে আমরা 2 দিয়ে ভাগ দিয়েছি ওই কেসটা কোথায়? 2 দিয়ে ভাগ দেওয়ার কেসটা ছিল এই যে দেখো, আমি বলছিলাম 2 দিয়ে ভাগ দিবা শুধুমাত্র এই যে মালা তৈরি করলে বা মালা টাইপের যে কেসগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে। কোন কেসগুলোর ক্ষেত্রে 2 দিয়ে ভাগ দিবা? যেই ধরো একটা মানুষ বসে আছে, হ্যাঁ, তাকে কিন্তু তুমি হাত দিয়ে তুলতে পারবা না, তাকে কিন্তু অথবা তাকে কিন্তু তুমি উপর বা নিচ থেকে কিন্তু তুমি তাদেরকে দেখার কোনো সুযোগ নেই, বিন্যাস কিন্তু ভিন্ন ভিন্ন হবে। তো এটা মনে রাখার সিস্টেমটা হচ্ছে মালা টাইপের যে কেসগুলো থাকবে, যে কেসগুলো তুমি একটা জিনিসকে একটা চক্রাকার একটা শেপ, যে জিনিসটাকে তুমি হাত দিয়ে তুলতে পারতেছো, হ্যাঁ, হাত দিয়ে তুলতে পারতেছো এবং একজন মানুষ সামনে থেকে জিনিসটা ফোকাস করতেছে, আরেকজন পিছন থেকে ফোকাস করতেছে, তারা দুইটা ভিন্ন ডিরেকশনে জিনিসটাকে চেক করতেছে। বাট ভিন্ন ডিরেকশনে চেক করার পরেও তাদের কাছে জিনিসটা একই রকম মনে হচ্ছে। তোমার বাসায় যদি কোনো মালা থাকে, তুমি একটু মালাটা ধরবা, ছোট বোন থাকলে, ছোট ভাই থাকলে তাকে বলো দুইজনকে দুই দিকে দাঁড় করো, একটা মালা দাঁড় নাও, তাকে বলবা যে হ্যাঁ, একজনকে বলবা যে তুমি কি দেখতেছো, সে বলবে যে আমি প্রথমে সামনে থেকে যে দেখবে সে বলবে যে আমি প্রথমে ব্লু দেখতেছি, তারপরে গ্রিন দেখতেছি, তারপরে ইয়েলো দেখতেছি, পিঙ্ক দেখতেছি। আবার যে মানুষটা পিছনে আছে সে কিন্তু উল্টা ডিরেকশন থেকে দেখতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ দেখতেছে, বাট সেও দেখতেছে প্রথমে ব্লু, গ্রিন, ইয়েলো, পিঙ্ক। তার মানে শর্টকাটটা হচ্ছে মালা টাইপের যে কেসগুলো আছে যেগুলো তুমি হাতে নিয়ে তুলতে পারবা, তুলে ধরতে পারবা, এবং যেই জিনিসটাকে দুইটা ভিন্ন অবস্থান থেকে মানুষ মানে দেখতে পারবে, এই জাতীয় জায়গাগুলোর মধ্যে তোমার 2 দিয়ে ভাগ দিতে হবে। কারণ তোমার ভিন্ন দুইটা জায়গা থেকে দেখলেও বিন্যাসটা সেম থাকে, তখন হচ্ছে 2 দিয়ে ভাগ দেওয়া লাগে। বাট মানুষ যখন একটা চেয়ারের মধ্যে বসে তখন তোমাকে এটাকে কিন্তু ভিন্ন ডিরেকশন থেকে দেখার কোনো সুযোগ নেই, উপর থেকে নিচ থেকে এভাবে কিন্তু দেখার কোনো সুযোগ নেই। আর উপর থেকে নিচ থেকে দেখলেও জিনিসটা ভিন্নই থাকে, কারণ মানুষ তো আর মালার মতো না, মালা তোমার একটা রাউন্ড শেপ, তো এটা তুমি সামনে থেকে দেখলো তোমাকে যেই রকম শেপ মনে হয়, পিছন থেকে দেখলো একই রকম শেপ মনে হয়, কিন্তু একটা মানুষকে তুমি সামনে থেকে দেখলে যেমন মনে হবে, পিছন থেকে দেখলে তো একই রকম মনে হবে, ঠিক না? তার মানে ওই মানুষের কেসগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার 2 দিয়ে ভাগ দিবা না। মানে আমার ফর্মুলাটা হচ্ছে মেইনলি n-1 ফ্যাক্টোরিয়াল, বাট এটাকে 2 দিয়ে ভাগ দিবা যখন হচ্ছে কি এইটা হচ্ছে একটা ব্যতিক্রম, যে মালার কেসটা হচ্ছে কি ব্যতিক্রম, মুক্তার মালা বা এই জাতীয় ধরো মার্বেল দিয়ে তুমি একটা করলা, এই জাতীয় কেসগুলো হবে ব্যতিক্রম, হ্যাঁ, এটার ক্ষেত্রে হচ্ছে 2 দিয়ে ভাগ দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করি। নেক্সট ক্লাসটা কবে হবে, যেদিন নিব ওই দিন সকালে জানাই দিব। ওই নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের সমাবেশের উপর আলোচনা করবো। তো আজকের বিন্যাসটা তোমরা নিজেরা একটু বই থেকে সলভ করার চেষ্টা করো, আর কারো কাছে যদি ভর্তি পরীক্ষায় কোনো বই থাকে একটু এমসিকিউ গুলো দেখতে পারো, বা তোমাদের যে বোর্ড বই আছে বোর্ড বইয়ের পিছন দিকে দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এরকম বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমসিকিউ দেওয়া থাকে, ওগুলো চাইলে তোমরা একটু বিন্যাসের অংশটুকু দেখতে পারো, সলভ করার চেষ্টা করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।